ছিল, কিন্তু কোটা থেকে যখন রক্ত গঙ্গায় ভাসিয়ে দিল সরকার, তারপরে থেকে এটা কিন্তু আপামর জনতার আন্দোলন হয়ে গেল। এখন পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না অ্যাজ অফ টুডে। আচ্ছা, আপনাকে প্রস্তাব তো দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে। সেটা একটা সময় ছাত্রলীগ নিজেও প্রস্তাব দিয়েছিল ক্যাম্পাসে আসার পরে, যে তুমি একটা সম্ভাবনাময় ছেলে, তুমি আমাদের ব্যানারে আসলে তোমাকে ভালো ভালো পদ দিব। তা আমি তাদের ওই সম্ভাবনাময় জায়গাটা যখন তৈরি করার প্ল্যান করছিল, চিন্তা করে দেখেন যে 2018 সাল 19 সালের দিকে যদি আমি সুযোগগুলো নিতাম, হয়তোবা তাদের ব্যানার থেকেও ওই টাইমে তো অনেক ভালো সুযোগ সুবিধা তৈরি করতে পারতাম। আমি তো সেই সুযোগও তখন নেইনি। ভবিষ্যতে যদি কখনো রাজনীতিও করি, ওই রাজনীতি আমি করতে চাই যে জায়গায় অন্ধ তাবেদারের মতো যে ডাহা মিথ্যা কথাকে জাস্টিফাই করতে হবে, আমি এই রাজনীতির আদর্শ দ্বারা না। কিন্তু এই যে চলমান যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে কি আপনি রাজনীতি করবেন ভবিষ্যতে? সেটা সময় বলে দিবে। আপনার তো নিশ্চয়ই একটা কথা মনে আছে যে পরশু নয় কালকেই লং মার্চ, এবং তারপরেই কিন্তু স্বৈরাচারী সরকারের পতন ঘটে, এবং তার আগ পর্যন্ত কিন্তু ঠিক 12টা 1টার আগ পর্যন্ত বা 2টার সময় সেনা প্রধানের বক্তব্যের আগ পর্যন্ত কিন্তু আমরা কিছুই জানতাম না। আপনার কি মনে হয় এই যে এই ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় অস্ত্র কি ছিল? আসলে ছাত্রদের অস্ত্রটা কি? যে মুহূর্তে এই প্রোগ্রামটা রেকর্ডেড হচ্ছে আজকে 5 তারিখ, এবং 5 তারিখ না, আমি একটু আগেও একটা স্ট্যাটাস শেয়ার করেছিলাম যে 4 তারিখ থেকে পরবর্তী অলমোস্ট 72 ঘন্টা, মানে মেয়ারলি বোধ হয় 1-2 ঘন্টা মাঝে মাঝে একটু ঝিমানোর সুযোগ পেয়েছি। এবং 5 তারিখ যখন ফজরের আজানটা হয়ে গেল, সারা রাত তো জাগা, মানে কি পরিমাণ অনিশ্চয়তা ছিল। এবং ইন পার্টিকুলার ওই কথাটা মনে পড়লে না, এখনো আমার নিজের ভেতরে বেশ কিছু ট্রমা কাজ করে। কারণ আমি জানতাম যে 5 তারিখের এই ব্যাপারটা কোনো কারণে যদি বিফলে যায়, প্রথম যে কয়েকটা বুলেট পড়বে, টার্গেটেড বুলেট, তার ভেতরে আমি তো আগে থেকেই টার্গেটেড ছিলাম, তার একটা আমিও হইতে পারতাম। অনেক ফ্রেন্ডদের যেসব গ্রুপ আছে, ওই জায়গায় কিন্তু আমি 4 তারিখ রাতের বেলায় আমি একটা মেসেজ দিয়ে রেখেছিলাম যে হয়তোবা যদি শেষ মেসেজ হয় যাতে ক্ষমা করে দেয়। 5 তারিখকে আমি সবসময় বলি যে এইটা শুধু স্বৈরাচার মুক্তির আন্দোলনই নয়, এইটা প্রবাবলি আমার নিজের জীবনেরও একটা সনদ। ছাত্র আন্দোলনে আপনাকে রাজপথে কিন্তু তেমনভাবে দেখা যায়নি, কিন্তু বুদ্ধিবৃত্তিক আলোচনা করতে কিন্তু দেখা গেছে। তাহলে কি আপনি কোনো হুমকির সম্মুখীন হয়েছিলেন, বা রাজপথে কেন দেখা যায়নি, বা সবারই কি আসলে রাজপথে থাকা দরকার নেই, বুদ্ধিবৃত্তিক আলোচনার দরকার আছে? আপনি কি মনে করেন? এক একজনের এক একটা রোল থাকে, সবাই যদি একই কাজ করে তাহলে তো প্রত্যেকটা ফাংশন ড্র করবে না। এই আন্দোলনটা যে মুহূর্ত থেকে শুরু হয় কোটা নিয়ে, দেখবেন কোটাটা যে আসলে গভর্নমেন্টের পলিসি ইস্যু, সেটাকে কোর্টে কিভাবে চালান করে দেওয়া হলো এবং কিভাবে এই পলিসিটা কাজ করছিল, এইগুলা নিয়ে কিন্তু 5 জুন যখন রায়টা হলো, 6 জুন থেকে কিন্তু আমি ভিডিও বানানো স্টার্ট করেছি, এবং এগুলো ছিল একাডেমিক ঘরানার ভিডিও। যে এই যে ন্যারেটিভ তৈরি করা, যে কিভাবে এটা বৈষম্যের দ্বারটাকে উন্মুক্ত করছে, সেই কন্টেন্টগুলোও কিন্তু আমি বানিয়েছি। তো আমি কিন্তু অনেক আন্দোলনে বিভিন্ন জায়গায় গিয়েছি, পিওরলি মাস্ক পরে, সানগ্লাস পরে, ক্যাপ পরে, কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে চিনে ফেলতো। এমন আন্দোলনে গিয়ে দেখবেন অনেকগুলা একদম রাস্তার আন্দোলনে আমি কিন্তু কোটার লেজিটিমেসি নিয়ে এবং সবকিছু নিয়ে আমার কিন্তু ইন্টারভিউ কভার করেছে, পুরো জনসমাবেশের মতো। সেই ভিডিওগুলো দেখবেন ইউটিউবেই আছে। সো আমার কিন্তু টাচে থাকতে হয়েছে, এবং সেটা আজকে থেকে না, 2018 আন্দোলনেও যেমন আমি রাস্তায় থাকা মানুষ, নিরাপদ সড়ক আন্দোলনেও রাস্তায় ছিলাম, ইলেকশনের আগেও যে আন্দোলনগুলো হতো সেগুলোতেও রাস্তায় ছিলাম, এই আন্দোলনেও ছিলাম। মানে দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ফর মি। এই সময়টা যে আপনি তো অনেক কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, তো সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে আমরা এখন জানতে পাচ্ছি যে তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন টাকা দিয়ে, টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকম ভিডিওস, সেই সাবেক সরকারের পক্ষে বিভিন্ন রকমের ভিডিওস বানানোর জন্য বলা হয়েছে। আপনাকে কি কোনো হুমকি বা কোনো টাকার প্রলোভন দেখানো হয়নি? শুধু টাকার প্রলোভন না, দেখেন আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করেছি, বিভিন্ন তদন্তগুলোর কাজ প্রকাশ করেছি, মতিউরের ছাগল কাণ্ড এক্সপোজ করার পরে আমার লাইফের পর কী ধরনের থ্রেট গিয়েছে, মানে অনলি গড নোজ। তো এছাড়াও বিভিন্ন ইলেকশনের আগে যখন ভোট চুরি নিয়ে আমি খুবই সরব ছিলাম। গত বছরে আমার বার্থডেতে, এই 12ই সেপ্টেম্বর আমার বার্থডে, তো বার্থডেতে দেখবেন মানুষ তো বার্থডে সেলিব্রেট করে, ওই জায়গাতে আমি একটা ব্যানার নিয়ে ছবি পোস্ট করেছিলাম যে রাইট টু ভোট, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস রেস্টোর করা নিয়ে। তো আমি কিন্তু চিরকালই হিউম্যান রাইটসের ইস্যুগুলো নিয়ে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। এটা করার জন্য অনেক হুমকি ধামকির শিকার হতে হয়েছে, এমনকি গুম করে দেওয়ার মতো হুমকি ধামকির শিকার হতে হয়েছে। কিন্তু সেই হুমকি ধামকিতে লাকিলি শেষ পর্যন্ত আমি সারভাইভ করে গেছি। এই জায়গায় অনেকগুলো মানুষের অবদান আছে, সেইগুলো আমি আসলে পাবলিকলি তাদের অবদানটাকে বলতে চাচ্ছি না। তারা যদি ওই জায়গাগুলোতে আমাকে প্রপার সিগন্যালিং না করতো,
বা আমাকে বাঁচানোর চেষ্টা না করতো, তাহলে হয়তো বা আমি এই জায়গায় কথা বলার মতো সৌভাগ্য আমার হতো না। ছাত্র আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু একটা গেম চেঞ্জারের মতো অবদান রেখেছে। আপনার কি মনে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির যে মানুষগুলো বা যে ছাত্রগুলো তারা কি কোনোভাবে একটু উপেক্ষিত হচ্ছে এই মুহূর্তে? অবশ্যই। বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমার কাছে মনে হচ্ছে এই সত্যতা অনেকে এটা স্বীকার করতে চায় না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন মানে ছাত্রলীগ, পুলিশ সবাই পিটিয়ে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিল, ওই মুহূর্তে যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে না আসতো, তাদের রক্ত যদি রাজপথ রঞ্জিত না হতো, এই আন্দোলনটা থেমে যাইতে পারতো। সো এই আন্দোলন যে বেঁচে ছিল, এই জায়গায় তাদের একটা সীমাহীন অবদান আছে। এই ব্যাপারটাকে কেউ যদি অস্বীকার করে, আমি নিজে বলছি এইটা হবে প্রচণ্ড নির্লজ্জপনা এবং একটা মিথ্যাচার। তাদেরকে যে বিভিন্ন জায়গায় উপেক্ষিত করা হয়েছে, এই ব্যাপারটার আমি নিন্দা জানাচ্ছি। তাদেরকে প্রপার রেসপেক্ট এবং অ্যাকনলেজ করা উচিত ছিল। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পর আমার কৃতজ্ঞতাটা আরেকটা জায়গায় আছে। আপনি চিন্তা করে দেখেন যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিসিএস ক্রেজে ভুগে বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা কখনো সরকারি চাকরির পরীক্ষাও দিবে না, এমন বহু স্টুডেন্ট আছে, ইনফ্যাক্ট অধিকাংশই তো এই মতে। তারপরেও তারা রাস্তায় নেমেছে। মানে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রথম যে কারণে রাস্তায় নেমেছিল, পরবর্তীতে এটা সরকার পতনের আন্দোলন হয়ে যায়, কিন্তু প্রথম যে মুহূর্তে নেমেছে সেটা অ্যাবসলিউটলি কোটা ওরিয়েন্টেড ছিল। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তো কোটার কোনো দরকারই নেই, কারণ তারা সরকারি চাকরির দিকে আগাই না। কিন্তু তাদের স্যাক্রিফাইসটা তাহলে দেখেন, পিওরলি দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে তারা নেমে পড়েছিল। তাদের কিন্তু ওই চাকরিরও ইন্টারেস্টটা ছিল না। কিন্তু এই ব্যাপারটা না অনেকে স্বীকার করতে চায় না, এটা খুবই প্যাথেটিক লাগে। এবং আমার কাছে মনে হয় তাদের এই সাপোর্ট যেটা ছিল,